সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটাকে কি বাড়ি বলা যাবে? বাড়ি মানেই অলস দুপুর, বাড়ি মানেই ভাদ্র মাসের গরমে আচমকা উড়ে আসা হিমেল হাওয়া, বাড়ি মানে বারান্দার রেলিংয়ে শুকাতে দেয়া রঙিন শাড়ি। এখানে সেরকম কিছুই নেই, বাজারের মতো ভিড়। এই একদল আসছে, এই যাচ্ছে। যারা আসছে প্রথম কিছুক্ষণ খুবই উত্তেজিত অবস্থায় থাকছে। কয়েকবার স্লোগান দেওয়ার পর তাদের উত্তেজনা ঝপ করে অনেকখানি কমে যাচ্ছে। তখন তাদের খানিকটা দিশাহারাও মনে হচ্ছে। স্লোগান পর্ব শেষ, এখন কি করা উচিত তা বুঝতে না পেরে দিশাহারা। দল নিয়ে এসে হুট করে চলে যাওয়া যায় না, কিছুক্ষণ থাকতে হয়। দল পরিচালনা করে যারা এসেছেন, শেখ সাহেবের সঙ্গে দেখা না করে চলে গেলে তাদের মান থাকে না। গ্রহকে ঘিরে উপগ্রহ ঘুরপাক খায়। শেখ সাহেব বিশাল গ্রহ, তাকে ঘিরে ঘুরপাক খাওয়া উপগ্রহের সংখ্যাও সেই কারণে অনেক। তাদের ডিঙিয়ে শেখ সাহেবের দেখা পাওয়া মুশকিল, তবু চেষ্টা চালাতে হয়। মোবারক হোসেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকেন, কাণ্ড কারখানা দেখেন, তার ভালোই লাগে। দুপুরে কখনো কখনো বড় বড় হাঁড়ি ভর্তি খাবার আসে, কোনোদিন তেহারি, কোনোদিন খিচুড়ি মাংস। তখন চারদিকে আলাদা উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনা দেখতেও খারাপ লাগে না। সবচেয়ে ভালো লাগে পাতি নেতাদের জ্ঞানী জ্ঞানী আলোচনা। পাতি নেতাদের সঙ্গেও পাতি উপগ্রহ থাকে। পাতি নেতাদের আলোচনা চলে পাতি উপগ্রহদের সঙ্গে। মাওলানা কি চাচ্ছে বুঝলাম না। তার দলের স্লোগান, ভোটের আগে ভাত চাই। ভাতের অধিকার নিশ্চিত করার জন্যই তো ভোট দরকার। তার ভাবভঙ্গি দেখে মনে হওয়া অস্বাভাবিক না যে ইয়াহিয়ার সঙ্গে তার একটা অশুভ আঁতাত হয়েছে। এদিকে আবার কমিউনিস্ট পার্টির হাবভাব ভালো লাগছে না। কমিউনিস্টরা কি করবে না করবে সেটা বোঝা অবশ্যই খুবই মুশকিল। বিষয়টা নিয়ে শেখ সাহেবের সঙ্গে বসতে হবে। যিনি বিষয়টা নিয়ে শেখ সাহেবের সঙ্গে বসতে চাচ্ছেন, তার ভাবভঙ্গি এরকম যেন তিনি শেখ সাহেবদের প্রধান উপদেষ্টাদের অন্যতম। এই শ্রেণীর নেতারা দলীয় কর্মীদের উৎসাহ বৃদ্ধির জন্যে কিছুক্ষণ পরপর স্লোগানের আয়োজন করে। সবার চেষ্টা থাকে যেন তাদের স্লোগানটা অন্যদের চেয়ে আলাদা হয়। ইয়াহিয়ার বুকে লাথি মারো, সোনার বাংলা স্বাধীন করো, একটা দুটা মিলিটারি ধরো, সকাল বিকাল নাস্তা করো। ছাত্রনেতাদের ভাবভঙ্গি সবার চেয়ে আলাদা, যেন বিরাট আন্দোলন তারাই চালিয়ে নিয়ে যাচ্ছে। শেখ মুজিবুর রহমান সঙ্গে আছেন, ভালো কথা, সঙ্গে না থাকলেও খুব অসুবিধা হবে না, আমরা চালিয়ে নিয়ে যাব। দেশ স্বাধীন করা আমাদের কাছে কোনো ব্যাপার না। শেখ মুজিবুর রহমান এদের প্রশ্রয়ও দিচ্ছেন। প্রশ্রয় না দিয়ে তার হয়তো উপায়ও নেই। মোবারক হোসেনের এই বাড়িতে তৃতীয় দিনের ঘটনা। সকাল হচ্ছে। শেখ মুজিব ফজরের নামাজ শেষ করে দোতলা থেকে একতলায় নামলেন। সরাসরি এগিয়ে গেলেন মোবারক হোসেনের দিকে। ভরাট গলায় বললেন, তুই কে? মোবারক হোসেন প্রশ্নের জবাব না দিয়ে পা ছুঁয়ে সালাম করল। তোকে প্রায় দেখি, তুই কে? স্যার, আমি আইবির লোক। তোকে কি আমার বাড়িতে ডিউটি দিয়েছে? জি স্যার। তোর সঙ্গে পিস্তল আছে? আছে। তোর ডিউটি কি? কে আসে কে যায় এটা খেয়াল করা। শেখ সাহেব হেসে ফেলে বললেন, তুই তো তোর গোপন কথা সবই বলে ফেললি। তুই আইবির লোক, তুই তোর পরিচয় গোপন রাখবি না? আমি সরকারের হুকুমে আসলেও আমি ডিউটি করি আপনার। আমি খেয়াল রাখি কেউ যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে। আমার ডিউটি করিস কি জন্যে? কারণ আপনি সরকার। শেখ মুজিব এই কথায় খুবই তৃপ্তি পেলেন। মোবারক হোসেনের কাঁধে হাত রেখে বললেন, তুই আমার জন্যে কি করতে পারবি? আপনি যা করতে বলবেন করতে পারবো। যদি বলেন ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়, আমি পড়ব।
তোর নাম কি? মোবারক হোসেন, পুলিশ ইন্সপেক্টর। দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। ভালো জায়গায় জন্ম, বীর সখিনার দেশ। ছেলে মেয়ে কি? 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ের নাম মরিয়ম, মাসুমা, মাফরুহা, আর ছেলের নাম ইয়াহিয়া। কি বলিস তুই? ছেলের নাম ইয়াহিয়া? আমার দাদিজান রেখেছেন, নবীর নামে নাম। আয় আমার সঙ্গে। স্যার, কোথায় যাব? তোকে নিয়ে বাড়ির ছাদে উঠব, তারপর তোকে হুকুম দিব ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়তে। দেখি হুকুম তালিম করতে পারিস কিনা। মোবারক হোসেন শান্ত গলায় বললেন, স্যার চলেন। শেখ মুজিব মোবারক হোসেনকে নিয়ে দোতলায় এলেন। তিনি তার স্ত্রীকে বললেন, হ্যাঁ, আমাদের দুজনকে নাস্তা দাও, এ হলো আমার আরেক ছেলে। শেখ মুজিবের চোখে মুখে তৃপ্তি ও আনন্দ ঝলমল করতে লাগল। ইরতাজউদ্দিন কাশিমপুরের মনটা আজ খারাপ। তিনি নীলগঞ্জ হাই স্কুলের বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখন টিচার্স কমন রুমে বসে আছেন। তার হাতে 2 দিন আগের বাসি খবরের কাগজ। 2 দিন আগে ঢাকা শহরে কি ঘটেছে কাগজে মোটামুটি তাই লেখা। নীলগঞ্জ ঢাকা থেকে 2 দিন পিছিয়ে আছে। ইরতাজউদ্দিন খবরের কাগজটা পড়ার চেষ্টা করছেন, তার মন বসছে না। মেজাজ বিগড়ে গেলে কোনো কিছুতেই মন বসে না। হেডমাস্টার মনসুর সাহেব আজ সকালে তাকে কিছু কথা বলেছেন, যা শোনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। মনসুর সাহেব বয়সে তার ছোট। বয়োকনিষ্ঠ একজন মানুষের কাছ থেকে কঠিন কথা শুনলে মন খারাপ হয়ে যায়। তবে বয়স কোনো ব্যাপার না। ধানি মরিচ সাইজে ছোট হলেও তার ঝাঁঝ বেশি। সেভাবে চিন্তা করলে হেডমাস্টার সাহেবের কঠিন কথাগুলি হজম করে নেওয়া যায়। ইরতাজউদ্দিন হজম করতে পারছেন না, কারণ হেডমাস্টার সাহেবের কথাগুলি তার কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। ব্যাপারটা সামান্য। ঢাকা থেকে ফেরার সময় তিনি স্কুলের জন্যে একটা বড় পতাকা কিনে এনেছেন। 12 টাকা নিয়েছে দাম। দাম বেশি নিলেও জিনিসটা সিল্কের তৈরি, সাইজেও আগেরটার 3 গুণ। সবুজ রংটা গাঢ়, আগেরটার রং জ্বলে গিয়েছিল। পতাকাটা আজ তিনি নিজের হাতে টানিয়েছেন। ঝকঝকে নতুন পতাকা বাতাস পেয়ে ডানা মেলে উঠছে, দেখলেই মন ভরে যায়। বাঁশটা যদি আরও লম্বা হতো আর পতাকাটা আরও বড় হতো, তাহলে অনেক দূর থেকে চোখে পড়ত। মানুষজন অহংকার নিয়ে বলতো, ওই যে দেখা যায় পতাকা, আমাদের নীলগঞ্জ হাই স্কুলের পতাকা। গ্রামের মানুষ ছোটখাটো ব্যাপার নিয়ে অহংকার করতে ভালোবাসে। ইরতাজউদ্দিন মুগ্ধ চোখে পতাকার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার কাছে মনে হলো নীল আকাশে সবুজ রঙের একটা টিয়া পাখি উড়ছে। গভীর আনন্দে ইরতাজউদ্দিন সাহেবের চোখে যখন প্রায় পানি এসে গেছে, তখন স্কুলের দপ্তরি মধু এসে বলল, আপনারে হেড স্যার ডাকে। তিনি আনন্দ নিয়েই হেডমাস্টার সাহেবের ঘরে ঢুকলেন। হেডমাস্টার সাহেব তার খুব পছন্দের মানুষ। ইরতাজউদ্দিন মনে মনে ঠিক করে ফেললেন, পথ পথ করে নতুন পতাকা উঠছে, এই সুন্দর দৃশ্যটা হেডমাস্টার সাহেবকে দেখাবেন। নীলগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার মনসুর সাহেব তাকে দেখে শুকনো গলায় বললেন, বসুন মাওলানা সাহেব। বলেই তিনি কি একটা লেখায় ব্যস্ত হয়ে পড়লেন। তার সামনে যে কেউ বসেছে এটা যেন তার মনেই রইল না। মনসুর সাহেব, MA-BT গোল্ড মেডেল। মানুষটা ছোটখাটো, গায়ের রং ভয়াবহ ধরনের কালো। ছাত্ররা আড়ালে তাকে ডাকে অমাবস্যা স্যার। স্বভাব চরিত্রে অসম্ভব কঠিন। গত 9 বছর ধরে তিনি এই স্কুলের হেডমাস্টার। এই 9 বছরে শুধু একদিনই তাকে নাকি হাসতে দেখা গেছে। 1963 সালের মে মাসের 8 তারিখে। সেদিন ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট হয়েছিল এবং নেপাল চন্দ্র হাওলাদার নামের এই স্কুলের একজন ছাত্র 4th স্ট্যান্ড করেছিল। আবারও কোনো একদিন এই স্কুল থেকে কেউ স্ট্যান্ড করলে মনসুর সাহেব হয়তো হাসবেন। সেই সম্ভাবনা ক্ষীণ।
গ্রামের স্কুলে ভালো ছাত্র আসছে না। ইরতাজউদ্দিন বসেই আছেন। হেডমাস্টার সাহেবের লেখালেখির কাজ শেষ হচ্ছে না। ইরতাজউদ্দিনের মনে হলো হেডমাস্টার সাহেব আজ যেন অন্য দিনের চেয়েও গম্ভীর। মনে হয় তার শরীরটা ভালো না, কিংবা দেশ থেকে খারাপ কোনো চিঠি পেয়েছেন। প্রায় হেডমাস্টার সাহেব দেশ থেকে খারাপ চিঠি পান। মনসুর সাহেবের স্ত্রীর মাথা পুরোপুরি খারাপ। ভদ্রমহিলা থাকেন তার বাবার কাছে। সেখানে তার উপর নানান ধরনের চিকিৎসা চলে। চিকিৎসার কারণে কিংবা প্রাকৃতিক কারণে ভদ্রমহিলার মাথা মাঝে মাঝে ঠিক হয়। তখন হেডমাস্টার সাহেব তাকে নীলগঞ্জ নিয়ে আসেন। সে সময় হেডমাস্টার সাহেবের মুখ ঝলমল করতে থাকে। তাকে দেখে মনে হয় সুখী একজন মানুষ। গায়ের কালো রং তখন আর তেমন কালো লাগে না। সেই সময় প্রায় প্রতিদিনই তিনি স্ত্রীকে নিয়ে সোহাগী নদীর পাড়ে হাঁটেন। তাদের বাড়ির কাছেই একটা বটগাছ, যার কয়েকটা ঝুড়ি নেমে গেছে সোহাগী নদীর পানিতে। সেই বটগাছের গুঁড়িতেও প্রায় হেডমাস্টার সাহেবের স্ত্রীকে বসে থাকতে দেখা যায়। ঘোমটা টানা লাজুক ধরনের একটি মেয়ে, যার ভাবভঙ্গি এমন যেন নতুন বিয়ে হওয়া বউ, স্বামীর সঙ্গে যার এখনো তেমন করে পরিচয় হয়নি। মহিলা বসে থাকেন, তার আশেপাশে হাঁটাহাঁটি করেন হেডমাস্টার সাহেব। বড়ই মধুর দৃশ্য। কিছুদিন পর ভদ্রমহিলার মাথা আবার যথানিয়মে খারাপ হয়। হেডমাস্টার সাহেব বিষণ্ণ মুখে তাকে শ্বশুরবাড়িই রেখে আসেন। স্কুলে ফিরে কিছুদিন তার খুব মেজাজ খারাপ থাকে। অকারণে সবাইকে বকাঝকা করেন। তারপর আবার স্বাভাবিক হয়ে যান। সোহাগী নদীর পাড়ে একা একা হাঁটেন। বটগাছের ঝুড়িতে একা বসে থাকেন। হেডমাস্টার সাহেব লেখা বন্ধ করে চোখ তুলে তাকালেন। প্রায় বিড়বিড় করে বললেন, আমার বড় শ্যালককে একটা পত্র লিখলাম। আমার স্ত্রীর অবস্থা ভালো না। তারা তাকে পাবনার মেন্টাল হাসপাতালে ভর্তি করতে চায়। কি হয়েছে? নতুন করে কিছু হয় নাই, পুরনো ব্যাধি। তবে এবার নাকি বাড়াবাড়ি। আমার বড় শ্যালকের স্ত্রীকে মাছ কাটা বটি দিয়ে কাটতে গিয়েছিল। সবাই এখন ভয় পাচ্ছে। ভয় পাওয়াটাই স্বাভাবিক। এখন তাকে ঘরে তালা বন্ধ করে রেখেছে। খুব চিৎকার চেঁচামেচিও নাকি করে। ইরতাজউদ্দিন কিছু বললেন না, চুপ করে রইলেন। তার মনটা খারাপ হলো। আর তখনই ভুরু কুঁচকে হেডমাস্টার সাহেব কথা বলা শুরু করলেন। ইরতাজউদ্দিন সাহেব। জি। দেখলাম স্কুলে একটা পতাকাটা নিয়েছেন। জি, ঢাকা থেকে নিয়ে এসেছি। 12 টাকা দাম নিয়েছে। কাপড়টা সিল্কের। জাতীয় পতাকা আজকাল পাওয়াই মুশকিল, কেউ বিক্রি করতে চায় না। নিতান্তই অপ্রয়োজনীয় কাজে খরচ করেছেন। অপ্রয়োজনীয় খরচ করার মতো অবস্থা স্কুলের নেই, যেখানে মাস্টারদের বেতন দিতে পারি না। ইরতাজউদ্দিন নিচু গলায় বললেন, জাতীয় পতাকা অপ্রয়োজনীয় কোনো ব্যাপার না। পতাকা তো আমাদের একটা ছিল, সেটার রং জ্বলে গেছে। মনসুর সাহেব গম্ভীর মুখে বললেন, এই দেশের জন্যে রং জ্বলে যাওয়া পতাকাই ঠিক আছে। রং তো বাস্তবেও জ্বলে গেছে। ইরতাজউদ্দিন বললেন, আপনার কথা বুঝলাম না। হেডমাস্টার সাহেব বিরস গলায় বললেন, একসময় এই পতাকাটা নিজের মনে হতো, এখন হয় না। সারা দেশে কি হচ্ছে নিশ্চয়ই খবর রাখেন, নাকি রাখেন না? জি, খবর রাখি। লক্ষণ খুব খারাপ। পতাকা বদলে যেতে পারে। কাজেই আমার ধারণা আপনি অকারণে দরিদ্র একটা স্কুলে 12টা টাকা খরচ করিয়ে দিয়েছেন। ইরতাজউদ্দিন বিস্মিত গলায় বললেন, পতাকা বদল হয়ে যাবে? হ্যাঁ, যাবে। চট করে বদল হবে না, তবে হবে। লক্ষণ সেরকমই। মাওলানা ভাসানী পল্টনের মাঠে কি বক্তৃতা দিয়েছেন জানেন? জি না। না জানার এই কথা, কোনো কাগজে আসে নাই। সব খবর তো কাগজে আসে না। কোনটা আসবে কোনটা আসবে না
তা তারা ঠিক করে দেন। মাওলানা ভাসানী কি বলেছেন? তিনি বলেছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, স্বাধীন পূর্ব পাকিস্তান জিন্দাবাদ। কি বলেন এসব? পতাকা বদল হয়ে যাবে, চাঁদতারা পতাকা থাকবে না। মাওলানা সাহেব সুফি মানুষ, ওনার জিন সাধনা আছে। জিনদের মারফতে তিনি আগে আগে খবর পান। চাঁদতারা পতাকা থাকবে না। ইরতাজউদ্দিন চিন্তিত মুখে বললেন, যদি হয়ও সেটা ভালো হবে না। ভালো হবে না কেন? হিন্দুর গোলামি করতে হবে। মুসলমান হিন্দুর গোলামি করবে, সেটা কি হয়? হেডমাস্টার সাহেব ক্লান্ত গলায় বললেন, কপালে গোলামি লেখা থাকলে গোলামি করতে হবে, উপায় কি? তবে দেশ স্বাধীন হলেই হিন্দুর গোলামি করতে হবে, এ কী ধরনের চিন্তা? আপনি আধুনিক মানুষ, আপনি উন্নত চিন্তা করবেন, সেটা তো স্বাভাবিক। এখন তো আমরা গোলামিই করছি, অন্য কিছু তো করছি না। সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসে বাঙালির সংখ্যা কত জানেন? 10% কম। সেনাবাহিনীতে বাঙালির সংখ্যা জানেন? না জানাই ভালো। পশ্চিমাদের ইচ্ছা অনিচ্ছার বাইরে যাবার আমাদের উপায় আছে? কোনো উপায় নেই। শেখ মুজিবুর রহমান ইলেকশনে জিতে কি পেরেছেন অ্যাসেম্বলিতে বসতে? পারেননি, কারণ তাকে বসতে দেওয়া হবে না, কোনো দিনও না। এখন যা হচ্ছে তার নাম ধানাই আর পানাই। কাজেই আমাদের সময় হয়ে আসছে পতাকা খুলে ফেলে দেওয়ার। পতাকা নামিয়ে ফেলব? হ্যাঁ, আপাতত পুরনো পতাকাটাই উড়ুক, নতুনটা না। জি আচ্ছা। আর পতাকার দাম বাবদ 22 টাকা আপনাকে স্কুল ফান্ড থেকে দেওয়া হবে না। পারচেজ কমিটির অনুমোদন ছাড়া আপনি পতাকা কিনেছেন, এটা আপনি পারেন না। সব কিছু নিয়মের ভিতর দিয়ে হতে হবে, নিয়মের বাইরে যাওয়া যাবে না। জি আচ্ছা। আর শুনুন, আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন। জি, অবশ্যই করব। জোহরের নামাজের পরেই দোয়া করব ইনশাল্লাহ। ইরতাজউদ্দিন মন খারাপ করে হেডমাস্টার সাহেবের ঘর থেকে বের হলেন। স্বাধীন পূর্ব বাংলা, এই জাতীয় কথাবার্তা ইদানিং খুব শোনা যাচ্ছে, কিন্তু এগুলি কোনো কাজের কথা না, অকাজের কথা। অখণ্ড হিন্দুস্তানে মুসলমানরা অনেক কষ্ট করেছে। জিন্না সাহেব মহাপুরুষ মানুষ ছিলেন, তিনি অভাগা মুসলমানদের মুক্তি দিয়েছিলেন। অকৃতজ্ঞের মতো এইসব কথা ভুলে গেলে চলবে না। মুসলমানদের ভুলে গেলে চলবে না যে কোনো হিন্দুর বাড়িতে তারা ঢুকতে পারত না। হিন্দু বাড়িতে মুসলমান ঢুকলে সেই বাড়ি অপবিত্র হয়ে যেত। হিন্দু ময়রার মিষ্টির দোকানে বসে তারা মিষ্টি খেতে পারত না। মুসলমানরা নগদ পয়সা দিয়ে ভিখিরির মতো 2 হাত বাড়িয়ে দিত, মিষ্টি ছুঁড়ে দেওয়া হতো সেই হাতে। এই অপমানের ভেতর দিয়ে তাকে অসংখ্যবার যেতে হয়েছে। আজ যারা স্বাধীন বাংলা করছে, তারা কি অপমানের ভেতর দিয়ে গিয়েছে? মাওলানা ভাসানী তো গিয়েছেন, তাহলে তিনি কেন এই কাণ্ডটা করছেন? তার মতো বুদ্ধিমান লোক হিন্দুদের চাল বুঝতে পারবে না, তা কি করে হয়? ইন্ডিয়া যে একটা গভীর ষড়যন্ত্র করছে, এ তো বোঝাই যাচ্ছে। পুরো জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, খুব সূক্ষ্মভাবে করছে। এটা আর কিছুই না, জিন্না সাহেবের সঙ্গে দাবা খেলায় হেরে যাবার শোধ তোলার চেষ্টা। এতদিন পর তারা একটা সুযোগ পেয়েছে, এই সুযোগ তারা হাতছাড়া করবে না। জোহরের নামাজের পর মাওলানা ইরতাজউদ্দিন পাকিস্তানের সংহতি ও মঙ্গলের জন্য দীর্ঘ প্রার্থনা করলেন। হেডমাস্টার সাহেবের স্ত্রীর বিষয়ে দোয়া করার কথা ছিল, করতে ভুলে গেলেন। তার মনটা খারাপ হয়ে গেল। তিনি আবারও নফল নামাজে বসলেন। সেদিনই দুপুর 1টায় রেডিওতে প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলেন। তারিখটা হল 1 মার্চ 1971। রেডিও পাকিস্তান ঢাকা থেকে তার ভাষণ প্রচার করা হলো। তিনি বললেন,
যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিত্বশীল দুটি প্রধান দলের মধ্যকার অচলাবস্থার পরিপ্রেক্ষিতে আমি বাধ্য হয়েছি 1971 সালের 3রা মার্চের জাতীয় পরিষদের বৈঠক মুলতবি করতে। তবে আমি সুস্পষ্টভাবে বলতে চাই, এই মুলতবি 2-3 সপ্তাহের বেশি অতিক্রান্ত হবে না এবং এই স্বল্প পরিসর সময়ে আমি আমাদের দেশের 2 অঞ্চলের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্য আনয়নে সব ধরনের প্রচেষ্টাই করব। সন্ধ্যা পার হয়েছে। মাগরিবের নামাজ শেষ করে ইরতাজউদ্দিন রান্না বসিয়েছেন। আয়োজন সামান্য, ভাত, ডাল আর আলু ভর্তা। বয়মে খাঁটি ঘি আছে। আলু ভর্তার সঙ্গে 2 চামচ ঘি দিয়ে দেবেন। ক্ষুধা পেটে অমৃতের মতো লাগবে। নবীজি 2টা খেজুর খেয়ে অনেক রাত পার করেছেন, সেই তুলনায় রাজভোগ। আলু ভর্তা করা গেল না। 3টা আলু ছিল, 3টাই পচা। তাছাড়া আলু ভর্তার প্রধান উপকরণ কাঁচা মরিচ বা শুকনা মরিচ কোনোটাই নেই। ইরতাজউদ্দিন বললেন, শুকুর আলহামদুলিল্লাহ। সব সময় সর্ব পরিস্থিতিতে শুকুর গুজার করতে হয়। আল্লাহ পাক শুকুর গুজারি বান্দাকে পছন্দ করেন। হাঁড়িতে পানি ফুটছে। ইরতাজউদ্দিন ফুটন্ত পানিতে ডাল ছাড়বেন। তার ঠিক আগে আগে মধু এসে বলল, হেড স্যার ডাকে, রাতে তার সাথে আপনারা খাইতে বলছেন। ইরতাজউদ্দিন বললেন, রান্না কি? মধু বলল, মোড়লা মাছের ঝোল, টাকি ভর্তা আর মাসকলাইয়ের ডাইল। কে রেঁধেছে? তুই? যে। ইরতাজউদ্দিন আবারও বললেন, শুকুর আলহামদুলিল্লাহ। মধু হেডমাস্টার সাহেবের বাড়িতে থাকে, রান্না বান্না করে। তার রান্নার হাত খুবই ভালো। মাছের কাটা কুটা, সামান্য লাউ পাতা, কুমড়া পাতা দিয়ে সে এমন জিনিস তৈরি করে যে মোহিত হয়ে খেতে হয়। তার রান্না মিষ্টি কুমড়ার ভর্তা যে খায়নি সে জানেই না ভর্তার স্বাদ কি। মধু? জি স্যার। দেশের অবস্থা তো ভালো না রে মধু, কি হয় কে জানে। মধু দাঁত বের করে হাসতে হাসতে বলল, হোগা, কপালের লিখন না হবে খণ্ডন। মধুকে অতিরিক্ত আনন্দিত মনে হচ্ছে, কারণে অকারণে দাঁত বের করে হাসছে। ইরতাজউদ্দিন ভুরু কুঁচকে বললেন, গাঁজা খেয়েছিস নাকি? মধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, খাইতেও পারি আবার নাও খাইতে পারি। এই জিনিসটা না খেলে হয় না? হয়, খাইলেও হয়, না খাইলেও হয়। ইরতাজউদ্দিন ডাল পানিতে ভিজিয়ে ফেলেছেন। পানি থেকে তুলে কুলায় মেলে দিলেন। শুকিয়ে গেলে আবার ব্যবহার করা যাবে। কোনো কিছুই নষ্ট করা উচিত না। আল্লাহ পাক অপচয়কারীকে পছন্দ করেন না। স্যার গো, দিনের অবস্থা কিন্তু ভালো না, ঝড় তুফান হইতে পারে। ইরতাজউদ্দিন সামান্য চিন্তিত বোধ করলেন। তিনি যে চালা ঘরে বাস করেন তার অবস্থা শোচনীয়। প্রধান খুঁটির সবকটাতে উই পোকা ধরেছে। ঝড়ের বড় ঝাপটা এই ঘর নিতে পারবে না। ঘর নতুন করে বাঁধতে হবে। ঠিক করে রেখেছিলেন বর্ষার আগে আগে ঘরের কাজটা ধরবেন। মনে হয় না এইবারও পারবেন। সব নির্ভর করছে আল্লাহ পাকের ইচ্ছার উপর। উনি ইচ্ছা করলে হবে, উনি ইচ্ছা না করলে হবে না। তার অনুমতি ছাড়া কিছুই হবে না। তাহলে মানুষের চেষ্টার মূল্যটা কি? মধু খিকখিক করে হাসছে। ইরতাজউদ্দিন বললেন, কি হয়েছে? মধু বলল, কিছু হয় নাই, একটা শিল্লুক মনে আসছে, বলবো? বল শুনি। গায়ে ভাঙ্গে নল খাকরি, বাসুর ভাঙ্গে আইল। 6 মাস হইল গাই বিয়াইছে, বাসুর আইছে কাইল। কোন দেহে জিনিসটা কি? জানি না। খুবই সোজা, একটু চিন্তা নিলেই হবে। চিন্তা নিতে পারছি না। জিনিসটা হইল গিয়া কচ্ছপের আন্ডা। ইরতাজউদ্দিন বললেন, কচ্ছপের আন্ডা হলে তো ভালোই।
আর একটা বলি। শিল্লুক শুনবো না রে মধু, চল রওনা দেই। মধু উসখুস করছে। শিল্লুক তার খুবই পছন্দের একটা বিষয়। এই অঞ্চলে শিল্লুক ভাঙানি হিসেবে তার নাম ডাক আছে। বিয়ে শাদী হলেই তার ডাক পড়ে। বরযাত্রীদের কঠিন কঠিন শিল্লুক দিয়ে সে নাকানি চুবানি খাওয়ায়।